আপনারা আমাকে ফার্স্টে বলেন তো পাওয়ার ফ্যাক্টর জিনিসটা কি? তো সবাই পড়ে আসার কথা। সবচেয়ে সিম্পলিফাইড ভার্সন হচ্ছে ভোল্টেজ এবং কারেন্টের মধ্যে যে অ্যাঙ্গেলটা তার কোসাইন সেটা হচ্ছে পাওয়ার ফ্যাক্টর। এটা হচ্ছে থিওরিটিক্যাল একটা সংখ্যা। এখন এই পাওয়ার ফ্যাক্টরটা কম থাকা ভালো নাকি বেশি থাকা ভালো? পাওয়ার ফ্যাক্টর তো একটা রেঞ্জ আছে 0 থেকে 1 পর্যন্ত। মানে এটা কি হচ্ছে যে মানে 0-র কাছাকাছি থাকা বা 1-এর নিচে থাকা ভালো নাকি 1-এর কাছাকাছি থাকা ভালো? মানে বেশি থাকা ভালো, তাই না? কম থাকলে আবার অসুবিধা পাওয়া যায়। পাওয়ার ফ্যাক্টর জিনিসটা কি, পাওয়ার ফ্যাক্টর কম থাকার অসুবিধা কি, এগুলো আমরা আজকে করবো। এই টপিকগুলো ব্যবহার করবো আমরা। হচ্ছে পাওয়ার ফ্যাক্টর জিনিসটা কি আসবে। আপনারা পাওয়ার ট্রায়াঙ্গেলের নাম শুনছেন? পাওয়ার ট্রায়াঙ্গেল দিয়ে আমরা পাওয়ার ফ্যাক্টরটা দেখবো। তারপর হচ্ছে disadvantage of low power factor দেখবো। why power factor can be decreased, power factor কেন কম থাকে সেটা দেখবো। আর হচ্ছে methods of improving power ট্রায়াঙ্গেলের মধ্যে আমরা দুটো জিনিস দেখবো। একটা হচ্ছে এগুলো আগে দেখছেন অ্যাক্টিভ পাওয়ার, রিঅ্যাক্টিভ পাওয়ার, আর একটা হচ্ছে অ্যাপারেন্ট পাওয়ার। কয়েকটা জিনিস পাওয়ার ট্রায়াঙ্গেল, এটার মধ্যে আমরা অ্যাক্টিভ পাওয়ার, রিঅ্যাক্টিভ পাওয়ার, অ্যাপারেন্ট পাওয়ার দেখবো। তারপর ডিসঅ্যাডভান্টেজ অফ লো পাওয়ার ফ্যাক্টর দেখবো। তারপর ওয়াই পাওয়ার ফ্যাক্টর ক্যান বি ডিক্রিজ, পাওয়ার ফ্যাক্টর কেন কমে যায় বা কম থাকে কোনো কোনো লোডের ক্ষেত্রে সেটা দেখবো। আর 4 নাম্বার হচ্ছে মেথডস অফ ইমপ্রুভিং পাওয়ার ফ্যাক্টর, পাওয়ার ফ্যাক্টরটা কীভাবে ইমপ্রুভ করা যায় আমরা সেটা দেখবো। তাহলে আমাদের পাওয়ার ট্রায়াঙ্গেলটাতে আসার আগে আপনাদের ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর এবং লিডিং পাওয়ার ফ্যাক্টর এটা নিয়ে সম্পর্কে সবার ধারণা আছে। ল্যাগিং পাওয়ার ফ্যাক্টরটা হলে কী হয়, লিডিং হলে কী হয়? ল্যাগিং হলে কমে যায়, লিডিং হলে হ্যাঁ, ল্যাগিং হলে কমে যায়, কিন্তু ল্যাগিং কখন হয়? যখন কারেন্টটা কি ভোল্টেজকে লিড করে নাকি ল্যাগ করে? ভোল্টেজ এবং কারেন্টের মধ্যে সম্পর্কটা কীরকম থাকে? ল্যাগিং পাওয়ার ফ্যাক্টরে যদি ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর বলি, ধরেন এটা হচ্ছে আমাদের ভোল্টেজের ভেতর, কারেন্টটা হচ্ছে ল্যাগ করবে। ল্যাগ করা মানে হচ্ছে ঘড়ির কাঁটার দিকে থাকা। আর লিডিং পাওয়ার ফ্যাক্টরে কারেন্টটা লিড করবে কিন্তু ভোল্টেজটা ল্যাগ করবে। আর ল্যাগিং পাওয়ার ফ্যাক্টরটা কোন সময় হয়? যখন লোডটা কি ধরনের লোড হয়? ইন্ডাকটিভ লোড। আর লিডিং পাওয়ার ফ্যাক্টরটা কখন হয়? যখন ক্যাপাসিটিভ লোড। তাহলে আপনাদের ফিগার 6.1টা যে টিভিতে দেখতে পাচ্ছেন, কি ধরনের পাওয়ার ফ্যাক্টর এখানে আছে বলেন তো? ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর আছে। ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর আছে, তার মানে হচ্ছে এই যে এই ছবিটাতে আমরা যে লোডটা ব্যবহার করছি সেই লোডটা হচ্ছে ইন্ডাকটিভ লোড। সেই লোডটা সোর্স থেকে যে কারেন্টটা টানতেছে সেটা হচ্ছে ভোল্টেজকে ল্যাগ করে থাকে, ঠিক আছে? কারণ এটা তো একটা কারেন্ট প্রবাহিত হচ্ছে, তার মানে কি এখানে একটা অবশ্যই একটা ভোল্টেজ সোর্স আছে, একটা লোড আছে,
তাহলে ওই লোডটা সোর্স থেকে যে কারেন্টটা টানতেছে সেটা কি নেচারের হবে, ল্যাগিং নেচারের হবে, তাই না? 6.1টাই কি পাওয়ার ট্রায়াঙ্গেল বলেন তো? এখানে যে 6.1 ফিগারটা দেওয়া আছে এটা কি আমার পাওয়ার ট্রায়াঙ্গেল? এটাও তো একটা ত্রিভুজ, তাই না? তাহলে এটা কি আমার পাওয়ার ট্রায়াঙ্গেল বলবো না? এটাকে আমরা পাওয়ার ট্রায়াঙ্গেল বলবো কারণ এখানে কোথাও কি পাওয়ার আছে? কারেন্টের আছে, কারেন্ট আছে, কারেন্ট আছে, এটাকে পাওয়ার আছে? পাওয়ার নাই। সো আমরা এই ত্রিভুজটাকে পাওয়ার ট্রায়াঙ্গেলে কনভার্ট করব। তার আগে দেখেন আপনারা ত্রিকোণমিতি তো মোটামুটি সবাই জানেন, তাই না? cos থিটা এটাকে যদি আমরা ত্রিকোণমিতির ভাষায় বলি তাহলে কি লিখব? লম্ব বাই ভূমি থাকে, ভূমি বাই অতিভুজ থাকে। cos থিটাকে আমরা কি বলি বলেন তো? লম্ব বাই না লম্ব বাই অতিভুজ। পাওয়ার ফ্যাক্টর না, না না, লম্ব বাই অতিভুজ। sin থিটাকে আমরা কি বলি? আমরা এখানে cos থিটাকে আমরা কি বলি বলেন তো? ভূমি বাই অতিভুজ, তাই না? এখানে দেখেন আমাদের আইটা কি অতিভুজ না? আইটা হচ্ছে অতিভুজ। তাহলে আমরা এটাকে যদি এতটুকু আমরা এখানে একটু আগে এটা হচ্ছে আমাদের ভোল্টেজের, এটা হচ্ছে আমাদের কারেন্টের লাইনটা। এখন আমাদের আইটা তো অতিভুজ, তাই না? এখানে আর থিটাটা হচ্ছে ফাই। তাহলে আমরা এই এটা কি, এই জিনিসটা কি? এটা লম্ব না এটা? আর এটা কি ভূমি না? তাহলে cos ফাই যদি করি তার মানে কি? আর লম্বকে আমরা যদি x দিয়ে বলি আর ভূমিকে আমরা y দিয়ে বলি, তাহলে cos ফাই কি লিখবো আমরা বলো তো? cos ভূমি বাই অতিভুজ না? y বাই x আই না? ভূমি বাই অতিভুজ y বাই আই না? তাহলে আমরা y কে কি লিখতে পারি? i cos ফাই না? তাহলে এই y কে আমরা ভূমি মুছে দিয়ে কি লিখতে পারি? i cos ফাই। দেখেন এতটুকু হচ্ছে আমাদের i cos ফাই, বুঝা গেল? আচ্ছা, এরপরে আমাদের কাজটা হচ্ছে লম্বকে নিয়ে। লম্বর সাথে আমাদের অতিভুজের সম্পর্কটা আমাদের ত্রিকোণমিতিতে কোন ফ্যাক্টর দিয়ে প্রকাশ করা হয়? সাইন দিয়ে না? সাইন থিটা ইজ ইকুয়াল টু কি? লম্ব বাই অতিভুজ। তাহলে আমরা সাইন থিটা যদি সাইন ফাই যদি লিখি তাহলে কি হবে? লম্বটা কি আমাদের x না? x বাই i। তাহলে x এ কি i sin ফাই না? তাহলে আমরা এই লম্ব পরিবর্তন আমরা লিখতে পারি i sin ফাই, তাই না? মুছে দিতে পারেন, এটা আমি জাস্ট এক্সারসাইজের জন্য দিয়ে রাখছি। এখন এই ত্রিভুজটাকেই আমরা পাওয়ার ট্রায়াঙ্গেল, যেটা আমাদের ফার্স্ট টপিক আমি দেখালাম, পাওয়ার ট্রায়াঙ্গেলে কনভার্ট করব।
আমি কি বললাম যে এই ত্রিভুজটাকে আমি এখন পাওয়ার ট্রায়াঙ্গেলে কনভার্ট করব, তাহলে এখানে সবগুলা কারেন্ট কম্পোনেন্ট আছে আই কস ফাই আই সাইন ফাই আই, তাহলে যদি পাওয়ারে নিতে চাই আমরা এর সাথে কি দিয়ে বলবো, পাওয়ার মানে কি সি ইকুয়ালস টু ভি আই না VI তাহলে ভোল্টেজ দিয়ে গুণ করতে হবে না, প্রত্যেকটার সাথে যদি আমরা ভোল্টেজ দিয়ে গুণ করে দিই তাহলে এই ট্রায়াঙ্গেলটা পাওয়ার ট্রায়াঙ্গেলে চলে যাবে, বোঝা গেছে? তাহলে এই যে এই ট্রায়াঙ্গেলটা এটা যদি আমি প্রত্যেকটার সাথে ভোল্টেজ দিয়ে গুণ করে দিই তাহলে এই যে ট্রায়াঙ্গেলটা হয়ে গেল এটাকে বলা হলো এখন পাওয়ার ট্রায়াঙ্গেল। দেখেন 6.2 ফিগারটা যেটা সেটা হচ্ছে আমাদের পাওয়ার ট্রায়াঙ্গেল। যেই কম্পোনেন্টগুলো আছে প্রত্যেকটাকে আমরা জাস্ট ভোল্টেজ দিয়ে গুণ করে দিছি, তাহলে হচ্ছে আমরা পাওয়ার ট্রায়াঙ্গেল পাচ্ছি। আচ্ছা, এখন পাওয়ার ট্রায়াঙ্গেলে আপনারা জানেন যে তিন ধরনের পাওয়ার থাকে, তাই না? অ্যাকটিভ পাওয়ার, রিঅ্যাকটিভ পাওয়ার, আর হচ্ছে অ্যাপারেন্ট পাওয়ার। অ্যাকটিভ পাওয়ারটা কোনটা এখানে বলুন তো এই পাওয়ার ট্রায়াঙ্গেলের মধ্যে? VI cos phi, তাই না? এটা হচ্ছে আমাদের অ্যাকটিভ কম্পোনেন্ট বা রিয়েল কম্পোনেন্ট, রিয়েল পাওয়ার যেটাকে বলি। তাহলে এটার এককটা কি হবে, ইউনিটটা কি হবে? পাওয়ারের ইউনিট যেটা কিলোওয়াট হবে, তাহলে এটার ইউনিটটা হচ্ছে অ্যাকটিভ পাওয়ার ইউনিটটা হচ্ছে কিলোওয়াট। তাহলে রিঅ্যাকটিভ পাওয়ার কোনটা এখানে এই পাওয়ার ট্রায়াঙ্গেলে? VI sin phi, তাই না? তাহলে এইটা হচ্ছে আমাদের রিঅ্যাকটিভ পাওয়ার। রিঅ্যাকটিভ পাওয়ারের ইউনিটটা কি বা এককটা কি? VAR, তাই না? আর পাওয়ার ইউনিট যেহেতু কিলোওয়াট বলছেন এই রিঅ্যাকটিভ পাওয়ার kVAR হবে, যেটা এখন দেখেন এখানে দেয়া আছে। তারপর হচ্ছে এই যে এই পাওয়ারটা অতিভুজ যে পাওয়ারটা সেটা পাওয়ারটার নাম কি? অ্যাপারেন্ট পাওয়ার, তাই না? অ্যাপারেন্ট পাওয়ারের একক হচ্ছে VA বা kVA। দেখেন আপনি যদি জাস্ট ভোল্টেজ এবং কারেন্ট গুণ করেন তাহলেও VA পাবেন। সো বুঝতে পারলেন যে দেখেন যে এটা ইউনিটটা কেন kVA আসছে, দেখা যাচ্ছে এখান থেকে যে কারেন্ট জাস্ট হচ্ছে ভোল্টেজ আর কারেন্টের মধ্যে VA। আর এটা যেহেতু একটা সমকোণী ত্রিভুজ, এটা কি আমরা পোর্টাল দিছি? এটা আমাদের এটা মিরর করে প্রশ্ন আছে। আচ্ছা, তারপর দেখেন যে এটা যেহেতু পাওয়ার, এটা একটা কি সমকোণ বলেন তো, কি বলি কি ত্রিভুজ বলেন তো? সমকোণী ত্রিভুজ। তাহলে অতিভুজ স্কয়ার ইজ ইকুয়াল টু ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার না, এটা এখানে করা হয়েছে। দেখেন যে OB স্কয়ার ইজ ইকুয়াল টু OA স্কয়ার প্লাস AB স্কয়ার। তার মানে কি OB টা হচ্ছে আমাদের অ্যাপারেন্ট পাওয়ার, OA টা হচ্ছে আমাদের অ্যাকটিভ পাওয়ার বা রিয়েল পাওয়ার, আর AB টা হচ্ছে আমাদের রিঅ্যাকটিভ পাওয়ার, তাই না? তো এখানে দেখেন যে আমরা এখান থেকেও দেখতে পাচ্ছি। তাহলে আমরা এই আপনারা এতক্ষণ যে এই যে 6.1 যে ফিগারটা সেখান থেকে আপনারা কি বলছেন যে এই যে ভোল্টেজ এবং কারেন্টের মধ্যবর্তী যে অ্যাঙ্গেলটা সেটার কোসাইনই হচ্ছে আমাদের পাওয়ার ফ্যাক্টর, তাই না? তাহলে পাওয়ার ট্রায়াঙ্গেলে আমাদের পাওয়ার ফ্যাক্টর নির্ণয় কিভাবে করব বা সংখ্যাটা আমরা কিভাবে দেব বলেন তো? কোন দুইটা ভাগ করলে আমাদের cos phi আসতেছে? অ্যাকটিভ পাওয়ার ডিভাইডেড বাই অ্যাপারেন্ট পাওয়ার, তাই না? দেখেন VI cos phi কে যদি আমরা VI দিয়ে ভাগ করে থাকি শুধু কি থাকবে? cos phi থাকবে না? সো এখানে দেখেন যে অ্যাকটিভ পাওয়ার কে অ্যাপারেন্ট পাওয়ার দিয়ে যদি আমরা ভাগ করে ফেলি তাহলে আমরা পাওয়ার ফ্যাক্টরটা পাচ্ছি। বুঝা গেল? তাহলে দুই ধরনের পাওয়ার ফ্যাক্টরের আপনারা রিপ্রেজেন্টেশন দেখলেন, একটা হচ্ছে ভোল্টেজ এবং কারেন্ট দিয়ে, একটা হচ্ছে পাওয়ার ট্রায়াঙ্গেলের পাওয়ার দিয়ে। আচ্ছা, ওকে। আচ্ছা, এবার দেখেন যে kVAR এটা কিসের একক? রিঅ্যাকটিভ পাওয়ারের একক। রিঅ্যাকটিভ পাওয়ারের সাথে আমরা যদি অপারেন্ট পাওয়ারের সম্পর্ক করতে চাই তখন দেখেন রিঅ্যাকটিভ পাওয়ার হচ্ছে আমাদের এটা আর অ্যাপারেন্ট পাওয়ার হচ্ছে এটা। সো দেখেন এই দুইটাকে যদি আমরা ভাগ করি তাহলে sin phi পাবো না জাস্ট। সো এই যে দেখেন এই এতটুকু যদি আপনারা দেখেন যে kVAR সমান kVA sin phi, আবার kVA মানে কি বলেন তো? kVA অ্যাপারেন্ট পাওয়ার না? kVA অ্যাপারেন্ট পাওয়ার এটা তার মানে এটা আচ্ছা অ্যাপারেন্ট পাওয়ার এই ফর্মুলাটা থেকে আমরা আবার কি লিখতে পারি? অ্যাপারেন্ট পাওয়ার সমান কি লিখতে পারি বলুন তো? কিলোওয়াট বাই cos phi না? এই যে এই ফর্মুলাটা থেকে
দেখেন একবার আমি লিখে পরে তাহলে বুঝতে পারবো। এখানে দেখেন আমি কি বললাম যে vi sin phi ডিভাইডেড বাই vi যদি করি তাহলে কি জাস্ট sin phi থাকবে না? তার মানে কি যে এটা কি পাওয়ার রিঅ্যাকটিভ পাওয়ার না, বা রিঅ্যাকটিভ পাওয়ার পরিবর্তে আপনারা জাস্ট কি var লেখেন আর এটাকে va লেখেন ডিভাইডেড a ইজ ইকুয়াল টু sin phi লেখা যায়। আর va এটা কি জিনিস বলেন তো? অ্যাপারেন্ট পাওয়ার না? অ্যাপারেন্ট পাওয়ার আর হচ্ছে আমার রিয়েল পাওয়ারের মধ্যে সম্পর্কটা কি ছিল এখান থেকে আপনি লিখতে পারবেন না যে cos phi ইকুয়ালস টু কিলোওয়াট বাই kVA। তাহলে এখানে পাশে লিখি cos phi ইজ ইকুয়াল টু কিলোওয়াট বাই kVA। আচ্ছা এখানে kVA দিলাম কিন্তু। আচ্ছা এখন kVA ইজ ইকুয়াল টু আপনি কি লিখতে পারবেন? কিলোওয়াট ডিভাইডেড বাই cos phi না? তাহলে এই যে এই kVA এর পরিবর্তে আপনারা কিলোওয়াট ডিভাইডেড বাই cos phi লিখতে পারবেন। বলেন তো লেখা যায়? লেখা যায়। এই যে এটাকে আমি জাস্ট এখানে নিয়ে আসছি এই kVA এর পরিবর্তে, এটাও kVA এটাও kVA, জাস্ট এই kVA এর পরিবর্তে এখানে নিয়ে আসছি। বুঝা গেল? আচ্ছা তাহলে দেখেন যে এভাবে জিনিসগুলো চেঞ্জ করা যায়। দেখেন এই যে kVA কে আমরা কিলোওয়াট বাই cos phi এখানে দিয়ে দিছি। আচ্ছা এরপরে যদি kVAR কে আমরা জাস্ট এদিকে রাখি, মানে এই টার্মটাকে আমরা একটু নিচে নিয়ে আসি, kVAR ইজ ইকুয়াল টু এটা যদি ওদিকে চলে যায় তাহলে কিলোওয়াট cos phi ইনটু sin phi হবে না? কিলোওয়াট উল্টা যাবে না এটা জাস্ট এদিকে গুণ হয়ে গেছে। এটা নিচে 1 আছে না sin phi নিচে? বুঝা গেল এতটুকু? তারপরে kVAR ইজ ইকুয়াল টু sin phi বাই cos phi মানে কি? 10 তাহলে কিলোওয়াট এন্ড এটা একটা করছে জাস্ট। এটা একটু এদিক ওদিক চেঞ্জ করে করে আপনাদের বুঝলেই হয়ে যাবে। এটা কিসের কিসের সম্পর্ক বলেন তো? এটা হচ্ছে আপনার রিঅ্যাকটিভ পাওয়ারের সাথে রিয়েল পাওয়ারের সম্পর্ক, তাই না? আপনারা দুইটা জিনিস দেখছেন প্রথমে, ওই যে sin phi এবং cos phi দিয়ে। sin phi দিয়ে যখন আপনারা কাজ করছিলেন তখন আপনারা এই যে রিঅ্যাকটিভ পাওয়ারের সাথে অ্যাপারেন্ট পাওয়ারের সম্পর্ক দেখছেন। cos phi নিয়ে যখন কাজ করছেন রিয়েল পাওয়ারের সাথে অ্যাপারেন্ট পাওয়ারের সম্পর্ক দেখছেন। কিন্তু রিয়েল পাওয়ার আর রিঅ্যাকটিভ পাওয়ারের মধ্যে কি কোনো সম্পর্ক পাইছি আমরা এই পর্যন্ত? সেটা হচ্ছে আপনারা এখানে দেখতে পাচ্ছেন। যেটা হচ্ছে এই রিয়েল পাওয়ার হচ্ছে কিলোওয়াট আর রিঅ্যাকটিভ পাওয়ার হচ্ছে kVAR। বুঝা গেল? তাহলে শেষ হয়েছে এটা? আচ্ছা এখানে দেখেন যে পাওয়ার ফ্যাক্টরকে যে আমরা রিপ্রেজেন্ট করতেছিলাম তার মধ্যে যে এই যে একটা হচ্ছে ভোল্টেজ এবং কারেন্টের কোসাইন নিয়েও আমরা পাওয়ার ফ্যাক্টরকে রিপ্রেজেন্ট করছি। আর এই যে সি নাম্বারটা অ্যাকটিভ পাওয়ার অ্যাপারেন্ট পাওয়ারের আমরা যদি রেশিও নেই তখন আমরা পাওয়ার ফ্যাক্টরকে রিপ্রেজেন্ট করছি। পাওয়ার ফ্যাক্টরকে রিপ্রেজেন্ট করার আরেকটা মাধ্যম হচ্ছে রেজিস্ট্যান্সকে ইম্পিডেন্স দিয়ে ভাগ করলে। বুঝা গেল? রেজিস্ট্যান্স আর ইম্পিডেন্স দিয়ে যদি ভাগ করেন আপনারা একটু দেখে দিই। এটা হচ্ছে আমাদের রেজিস্ট্যান্সের কার্ভ, এটা হচ্ছে আমাদের রিঅ্যাকট্যান্সের কার্ভ। আর যেটা সমক এই যে মাঝখান দিয়ে যে ত্রিভুজটা গেল এটা হচ্ছে আমাদের ইম্পিডেন্সের কার্ভ বা জেড এর কার্ভ। সো একই ভাবে আমরা কি বলতে পারি, এটার যদি ফাই হয় তাহলে z cos phi, এটাকে আমরা কি বলতে পারি বলেন তো? এতটুকু বলতে পারি না? x ধরেন আর y যেটা z sin phi, এটাকে আমরা y বলতে পারি। সো
এখানেও হচ্ছে আমাদের যদি আমরা চাই cos phi এর একটা রিপ্রেজেন্টেশন নিয়ে আসতে পারি রেজিস্ট্যান্স এবং রিঅ্যাকট্যান্সের মধ্য দিয়ে। বুঝা গেল? শুধু এটা জেনে রাখেন, এটাতে বেশি কিছু নাই, জাস্ট জেনে রাখেন যে রেজিস্ট্যান্সকে যদি আপনারা ইম্পিডেন্স দিয়ে ভাগ করেন তখনও পাওয়ার ফ্যাক্টর পাওয়া যায়। তো মেইন জিনিস হচ্ছে আপনাদের একটা হলো ভোল্টেজ এবং কারেন্ট দিয়ে বুঝতে হবে, আর একটা হচ্ছে পাওয়ার ট্রায়াঙ্গেল দিয়ে বুঝতে হবে বা পাওয়ার দিয়ে বুঝতে হবে। ওকে, এখানে দেখেন যে এরপরে একটা ছোট ম্যাথমেটিক্যাল প্রবলেম আছে, এটা আমরা একটু দেখি। যে let us illustrate the power relations in an AC circuit with an example. Suppose a circuit draws a current of 10 ampere at a voltage of 200 volt and its power factor is 0.8 lagging. তাহলে আপনারা চোখ বন্ধ করে যে এই যে তো আপনার একটা লোড যে 10 অ্যাম্পিয়ার কারেন্ট টানছে, এই লোডটাকে কি ধরনের লোড আপনারা বলতে পারবেন? ইন্ডাকটিভ লোড, তাই না? যেহেতু 0.8 পাওয়ার ফ্যাক্টর ল্যাগিং লাগিং। আচ্ছা, তাহলে এখন আমরা তিন ধরনের পাওয়ার যদি বের করতে বলে কোশ্চেন, তাহলে দেখেন কি বের করবে। আমাদের অ্যাপারেন্ট পাওয়ারের ফর্মুলাটা ইকুয়ালস টু VI না, জাস্ট পাওয়ার ট্রায়াঙ্গেল আপনারা দেখে আসছেন না? পাওয়ার ট্রায়াঙ্গেলটা খাতার একপাশে এঁকে রাখেন, এটা দিয়ে আমাদের অনেক কাজ আছে। আমাদের খাতায় আঁকানো আছে না? তাহলে পাওয়ার ট্রায়াঙ্গেলে অ্যাপারেন্ট পাওয়ার কোনটা? এটা না? VI না? আর রিয়েল পাওয়ার কোনটা বা অ্যাকটিভ পাওয়ার কোনটা? VI cos phi। আর রিঅ্যাকটিভ পাওয়ার কোনটা? VI sin phi না? আচ্ছা, এই জিনিসটা খাতায় একপাশে এঁকে রাখেন, আমাদের ম্যাথগুলা এটার সাথে আমরা রিলেট করে করে করব। আমি বোর্ডের একপাশে এঁকে রাখি। তাহলে আমাদের অ্যাপারেন্ট পাওয়ার যদি আমরা বের করতে চাই, আমাদের ভোল্টেজ দিয়ে জাস্ট কারেন্টটা গুণ করলেই হয়ে যাবে না? যেহেতু অ্যাপারেন্ট পাওয়ারের ফর্মুলা হচ্ছে VI, সো এই যে এখানে ভোল্টেজ দেয়া আছে 200 ভোল্ট, কারেন্ট দেয়া আছে 10 অ্যাম্পিয়ার, জাস্ট গুণ করলে 2000 ভোল্ট এটাই পাওয়া যাবে। এটা হচ্ছে অ্যাপারেন্ট পাওয়ার। অ্যাকটিভ পাওয়ার কোনটা? অ্যাকটিভ পাওয়ার হলো VI cos phi, তাই না? VI তো আপনারা জানেনই 2000, আর এর সাথে আমরা জাস্ট পাওয়ার ফ্যাক্টরটা গুণ করে দেব cos phi। cos phi হচ্ছে আমাদের 0.8। আর রিঅ্যাকটিভ পাওয়ার বের করার দুইটা নিয়ম আছে। একটা হচ্ছে আপনার অ্যাপারেন্ট পাওয়ার জানেন, অ্যাকটিভ পাওয়ার জানেন। একটা হচ্ছে যে অ্যাপারেন্ট পাওয়ার স্কয়ার ইজ ইকুয়াল টু কি? রিয়েল স্কয়ার প্লাস রিঅ্যাকটিভ স্কয়ার না? তাহলে অ্যাপারেন্টটা বের করলেন কত? 2000। রিয়েলটা বের করলেন কত? 1600। তাহলে রিঅ্যাকটিভ বের করা যাবে? রিঅ্যাকটিভ স্কয়ার মানে হলো এটা থেকে এটা মাইনাস করে রুট করে দিবেন। বুঝা গেল? এটা হলো একটা নিয়ম। আর আরেকটা নিয়ম হচ্ছে পাওয়ার ফ্যাক্টরটা দেখেন 0.8 ল্যাগিং না? পাওয়ার ফ্যাক্টর মানে কি? cos phi না? cos phi হচ্ছে 0.8। তাহলে phi cos ইনভার্স 0.8 না? জানেন সবাই? যদি অ্যাঙ্গেল বের করতে চাই তাহলে হচ্ছে ট্রিগোনোমেট্রিক ফাংশনটার ইনভার্স হয়ে যায়। আচ্ছা, তাহলে cos ইনভার্স 0.8 আপনারা যদি ক্যালকুলেটরে করেন তাহলে আসবে 0.6। তাহলে এটা কি বের হলো? phi বের হলো না? না, এটা 0.6 না, এটা একটা ভ্যালু আসবে। আপনার কি ক্যালকুলেটর আছে? তাহলে cos ইনভার্স 0.8 টা বের করেন তো কত আসে? এটা একটা ভ্যালু বের হবে, ভগ্নাংশ না, ডিগ্রি কোণের মান বের হবে, 30, 40 বা 50 ডিগ্রি এরকম। 36.86। এটা হলো 36.86 ডিগ্রি। এই ফাইটা কোন ফাই? এই যে এটা 36.86 ডিগ্রি, তাই না? তাহলে এখন আমাদের যদি রিঅ্যাকটিভ পাওয়ার বের করতে চাই তাহলে VI sin 36.86 ডিগ্রি দিলে হয়ে যাবে না? দেখেন আমরা অ্যাঙ্গেলটা বের করে নিলাম, আর রিঅ্যাকটিভ পাওয়ারের ফর্মুলায় sin phi আছে না? বুঝতে
বুঝতে পারতেছেন কি বলতেছি? দেখেন আমাদের কি দরকার ছিল, আমরা রিঅ্যাকটিভ পাওয়ারটা আমি বলতেছিলাম একভাবে হচ্ছে এভাবে বের করতে করা যায়, আরেকটা সিস্টেম কি আমরা ওই যে ওখান থেকে কি বের করলাম, অ্যাঙ্গেলটা বের করলাম না। এখন অ্যাঙ্গেলটা বের করলে আমরা কি sin ফাই বের করতে পারবো? sin 36.86 পয়েন্ট তো ক্যালকুলেটরে কত আসে? ভগ্নাংশ করেন, দশমিক আনেন, পয়েন্ট সিক্স বলতে পারি, তাই না? এটাকে আমরা 0.6 বলতে পারি। এখন রিঅ্যাকটিভ পাওয়ারের ফর্মুলাটা কি? VI sin phi না? এই যে রিঅ্যাকটিভ পাওয়ারের ফর্মুলা VI sin phi না? তাহলে ভোল্টেজের মানটা আমরা জানেন না 200, কারেন্ট 100, আর কারেন্ট 10 না স্যার? আচ্ছা যেটাই হোক 10 থাকলে 10, আর হচ্ছে আমরা sin phi কত বের করলাম? 0.6 না? 0.6। তাহলে এখানে 0.6 বের করে দিলে আমরা রিঅ্যাকটিভ পাওয়ারটা বের করতে পারবো না। বুঝা গেল বাকিরা? মানে আমাদের অ্যাঙ্গেলটা দরকার, অ্যাঙ্গেল বের করলে আমরা প্রত্যেকটা এখানে বের করতে পারবো, cos phi বের করতে পারবো, sin phi বের করতে পারবো। আর আরেকটা হচ্ছে ওই আপনার সমকোণী ত্রিভুজের সূত্র বসায় লম্ব বাই বা লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার দিয়েও করতে পারেন। এই গেল দুইটা নিয়ম রিঅ্যাকটিভ পাওয়ার বের করা। আপনারা কি বুঝতে পারছেন? স্যার ওদের ফাইনাল মান যে 0.06 এর পরিমাণ 6 হলো তো 0.6। হ্যাঁ 0.6। এটা কিভাবে আসছে বুঝতে পারেননি? আচ্ছা ওকে, দেখেন আমরা পাওয়ার ফ্যাক্টরটার মান কত বলা আছে বলুন তো? 0.8 ল্যাগিং না? লাগে হ্যাঁ, পাওয়ার ফ্যাক্টর মানে কি? cos phi না? cos phi হচ্ছে 0.8, phi কত হবে? cos ইনভার্স 0.8 হবে না? cos ইনভার্স 0.8 ক্যালকুলেটর দেন কত আসে? 36.86 ডিগ্রি, তাই না? 36.86 ডিগ্রি। এখন আমাদের বের করতে হবে এই যে রিঅ্যাকটিভ পাওয়ারটা। রিঅ্যাকটিভ পাওয়ারে আমাদের দেখেন যে v এর মান এবং i এর মান আমাদের কোশ্চেনে দেয়া আছে। তাহলে কি আমরা জানি না, sin phi জানি না, তাই না? sin phi যদি বের করতে চান, phi এর মান আপনি জানেন না 36.86, ক্যালকুলেটরে জাস্ট sin 36.86 লিখবেন, তার ভ্যালু আসবে 0.6। তাহলে এই 0.6 টা এখানে বসাই দিলে আমরা এখন রিঅ্যাকটিভ পাওয়ারটা বের করতে পারবো না। ওকে, বাকিরা বুঝতে পারছেন পিছনে যারা আছেন? স্যার ওকে, তাহলে এটা একটু শেষ করেন, আমরা সামনে যাই। হয়েছে সবাই? হয়েছে। তাহলে একটু মুছে দিই আমি। জি। আচ্ছা, এখন আমরা এই যে আমরা তো দেখলাম পাওয়ার ট্রায়াঙ্গেল কি দেখলাম, এখন ডিসঅ্যাডভান্টেজ অফ লো পাওয়ার ফ্যাক্টর এটা দেখব। আর লো পাওয়ার ফ্যাক্টর হওয়ার অসুবিধাটা কি সেটা আমরা এখন দেখব। আচ্ছা, তার আগে আমাকে বলেন যে এই যে মানগুলা অ্যাপারেন্ট পাওয়ার 2000 ভোল্ট অ্যাম্পস, অ্যাক্টিভ পাওয়ার 1600 ওয়াট, রিঅ্যাক্টিভ পাওয়ার 1200 var, এই মানগুলা যদি বেড়ে যায় তার মানে কি ওই যে কম্পোনেন্টগুলা আমাদের যে লোড আছে, যে সাপ্লাই আছে, সেটা কি আকারে ছোট হচ্ছে নাকি আরো বাড়তেছে? বড় হবে না? সো আমাদের এই দেখেন এই যে কথাটা মাথায় রাখবেন, এর সাথে আমাদের পাওয়ার ফ্যাক্টর বেশি হওয়ার অসুবিধা, কম হওয়ার অসুবিধাটা আমরা দেখব। তার আগে এখানে একটু দেখেন যে এই অঙ্কটা যে করলাম
যার মানেটা কি দাঁড়াচ্ছে যে the circuit receives an apparent power of 2000 volt ampere and is able to convert only 1600 watt into active power 2000 ভোল্ট অ্যাম্পিয়ারের মধ্যে 1600 ওয়াট হচ্ছে তার ইউজফুল ওয়াট বা হচ্ছে রিয়েল ওয়াট, আর বাকি যে রিঅ্যাক্টিভ পাওয়ারটা দেখতে পারতেছেন এটা হচ্ছে আপাতত ওয়েস্টেজ দেখতে পাচ্ছেন। কিন্তু আপনারা আরেকটু সামনে গিয়ে আর সামনের লেকচারগুলোতে আপনারা দেখবেন যে রিঅ্যাক্টিভ পাওয়ারেরও কতটা গুরুত্ব আছে। সো এই ম্যাথটা শুধু এতটুকু মনে রাখবেন যে 2000 ভোল্ট অ্যাম্পসের মধ্যে 1600 ওয়াট কাজে লাগতেছে, আর 1200 ওয়াট হচ্ছে রিঅ্যাক্টিভ পাওয়ার, সেটা হচ্ছে সার্কিটটার মধ্যে জাস্ট ফ্লো হতেছে, সাইন ওয়েভের মতো করে ফ্লো হতেছে, যেটা এখানে পরবর্তীতে বলা আছে। এগুলো কিন্তু এক প্রত্যেকটা এই যে এটা কিন্তু একটা পড়াগুলো কথা লিখতে হবে, হ্যাঁ কথা লিখতে না, ম্যাথ আসলে কথাই লিখতে হবে না, শুধু ম্যাথ করতে হবে। যদি বুঝাই দিতে বলে তখন লিখতে হবে। আচ্ছা, এরপর আসেন যে ডিসঅ্যাডভান্টেজ অফ লো পাওয়ার ফ্যাক্টর। তার আগে আপনারা এই ফর্মুলার সাথে কি সবাই পরিচিত? P equals to VI cos phi। এটা হচ্ছে সিঙ্গেল ফেজ ইয়ার জন্য সাপ্লাই পাওয়ারের ফর্মুলা, আর P equals to √3 VMIL cos phi এটি 3 ফেজের জন্য, তাই না? এটার সাথে সবাই পরিচিত। এখন আপনারা লো পাওয়ার ফ্যাক্টরের অসুবিধাগুলো দেখেন। এই যে পাওয়ার ট্রায়াঙ্গেলে আপনারা এখন cos phi যদি রাখেন, cos phi এর সাথে আমাদের KVA এর সম্পর্কটা কি দেখেন তো? সমানুপাতিক নাকি ব্যস্তানুপাতিক? ব্যস্তানুপাতিক। তার মানে কি cos phi যত কম হবে KVA তত বেশি হবে, তাই না? আপনারা তো জানেন না ট্রান্সফরমারের আপনার যে এককটা ইউনিটটা সেটা KVA রেডিয়ান হয়, তাই না? এটা একটা কমন কোশ্চেন পড়ে আসছে। এখন cos phi যদি ছোট হয় KVA বেড়ে যাবে না? তাহলে সেম পাওয়ারের জন্য আপনাদের ট্রান্সফরমার বড় আকারের ট্রান্সফরমার ব্যবহার করতে হইতেছে না? সো এটা একটা লস না, ওয়েস্ট না? সো এটা হচ্ছে প্রথম অসুবিধা, যে লার্জ KVA রেটিং অফ ইকুইপমেন্ট। তার মানে হচ্ছে যে একটা পাওয়ারটাকে আপনি কনস্ট্যান্ট রাখতেছেন, ওই ট্রান্সফরমারটা যে পাওয়ারটা সাপ্লাই দিচ্ছে সেটাতে আপনি কনস্ট্যান্ট রাখতেছেন, কিন্তু কম পাওয়ার ফ্যাক্টর হয়ে যাওয়ার জন্য KVA রেটিংটা বেড়ে যাচ্ছে। তার মানে কি ট্রান্সফরমার সাইজ বেড়ে যাচ্ছে, তার মানে আপনার ম্যাটেরিয়াল যেগুলো ইউজ করতেছেন ট্রান্সফরমার একটা নির্মাণ করার জন্য সেগুলোর কস্ট বেড়ে যাচ্ছে, তার মানে এটা একটা ওয়েস্টেজ হয়ে গেল। আচ্ছা, এরপরে দেখেন গ্রেটার কন্ডাক্টর সাইজ। গ্রেটার কন্ডাক্টর সাইজের জন্য আপনারা এই ফর্মুলাটা একটু খেয়াল করেন যে P equals to সিঙ্গেল ফেজ দিয়ে ধরেন যে P equals to VLIL cos phi। এখানে আপনার কারেন্টের সাথে এখন আমার পাওয়ার ফ্যাক্টরের রিলেশনটা কি? সমানুপাতিক না ব্যস্তানুপাতিক? হ্যাঁ না, কিভাবে না বলছি? না ব্যস্তানুপাতিক P equals to VLIL cos phi। IL এর সাথে cos phi এর সম্পর্কটা কি? সমানুপাতিক না ব্যস্তানুপাতিক? ব্যস্তানুপাতিক না? বুঝে বলছেন নাকি আপনি? ওয়ান বাই IL হইতেছে না? তাহলে ব্যস্তানুপাতিক হচ্ছে না সম্পর্কটা এই কারেন্টের সাথে পাওয়ার ফ্যাক্টরের? বুঝলেন পিছনে যারা আছে? দেখেন যে IL cos phi এটা দুইটা গুণ আকারে আছে, আমি জাস্ট cos phi টাকে একদিকে রেখে এই VLIL টা অন্যদিকে নিয়ে গেলাম, তার মানে কি এখন cos phi এর সাথে IL এর রিলেশনটা কি? ব্যস্তানুপাতিক না? ভগ্নাংশ আকারে আছে না? এটা 1/IL। সো আপনারা এখান থেকে কি বলতে পারছেন যে IL সমান 1/cos phi বলতে পারেন? একই কথা না? একই কথা, জাস্ট ভাগ করা হয়েছে। তাহলে এখান থেকে আপনারা কি দেখতে পাচ্ছেন? cos phi এর মানটা যদি বেড়ে যায় বা কমে যায়, যে আমরা লো পাওয়ার ফ্যাক্টরের ডিসঅ্যাডভান্টেজ দেখতে পাচ্ছি। তার মানে কি cos phi এর মান কমা মানে কি পাওয়ার ফ্যাক্টর কমে যাওয়া না? তাহলে IL এর মানটা বেড়ে যাবে না? সেম পাওয়ারের জন্য IL বেড়ে যাওয়ার মানে কি কারেন্ট বেশি প্রবাহিত হচ্ছে, তার মানে কি আগে একটা আপনি কম ডায়ামিটারের ওয়্যার ব্যবহার করতেছিলেন, এখন ডায়ামিটারটা বেড়ে যাচ্ছে, তার মানে কি কস্টিং বেড়ে যাচ্ছে না? আর এখানে হচ্ছে বেশি কারেন্ট যাওয়ার কারণে হিট লসটা I² আর লসটা বেশি হবে না? সো লসেরও একটা পরিমাণ আছে না এখানে? সেন্ডিং এন্ডের থেকে আপনার VS বা সেন্ডিং এন্ড থেকে
আপনার এই ট্রান্সমিশন লাইন হয়ে রিসিভিং এন্ডে যাচ্ছে, আর ভিএস পুরোটা কি ভিআরে যাবে, এখানে রাস্তার মধ্যে লস হয়ে যাবে না আইসোলেটা। সো এটাও একটা ডিসঅ্যাডভান্টেজ লো পাওয়ার ফ্যাক্টর, এবং এই দুইটার ভিতরে সবচেয়ে প্রধান সবচেয়ে বড় ডিসঅ্যাডভান্টেজ পাওয়ার ফ্যাক্টর। এরকম এরপরও কিছু আছে সেগুলো আমি বলবো এখন, আপাতত এই দুইটা আগে একটু নোট করতে চাইলে একটু করে নিই। আর এই যে এটার নাম, সেকেন্ড পয়েন্টের নামটা খেয়াল করেন, গ্রেটার কন্ডাক্টর সাইজ। কন্ডাক্টর সাইজের সাইজটা আকারে বড় হয়ে যাচ্ছে কিভাবে বুঝতে পারছেন? স্যার ওই কার্ডের ডিসঅ্যাডভান্টেজ এটার জন্য ডিসিশনে পুরো আমি ইয়া টাকা দেখবো। তোমাদের ম্যাথে একটা ইকুয়েশন দিবেন, তারপরে একটু তো লিখতে হবে, কথাবার্তাতে কি লিখতে হবে। প্রথম দুটো আমরা শিখলাম লার্জ কেভিএ রেটিং, আর হচ্ছে গ্রেটার কন্ডাক্টর সাইজ। 3 নাম্বারটা দেখেন লার্জ কপার লস, যেটা আমি বলে দিচ্ছি যে যদি বেশি কারেন্ট যায় আই স্কয়ার আর লসটাও বাড়ে। সো লার্জ কপার লসেস সেটা দেখবেন। আর পুয়ার ভোল্টেজ রেগুলেশন, এটা আমি বলে দিচ্ছি। ভোল্টেজ রেগুলেশন মানে কি বলুন তো, সেন্ডিং এন্ড থেকে রিসিভিং এন্ডে যে কারেন্টটা যাচ্ছে বা যে ভোল্টেজটা যাচ্ছে, এটা যদি প্রতিমধ্যে অপচয় না হয় তাহলে রিসিভিং এন্ডে পুরো সেন্ডিং এন্ডের ভোল্টেজটা যাবে না। যদি এখানে প্রতিমধ্যে এগুলো লস হয় তাহলে অবশ্যই ভিএস গ্রেটার দ্যান ভিআর হবে না। এটা যদি ছোট হয়ে যায় তাহলে ভিএস গ্রেটার দ্যান ভিআর হবে না। সো এটাই বলছে যে পুরো ভোল্টেজ রেগুলেশন। ভোল্টেজ রেগুলেশন ভালো হয় কখন? আপনি যে ভোল্টেজটা উৎপন্ন করছেন পুরোটাই লোডের মধ্যে দিয়ে দিচ্ছেন, ট্রান্সমিশন কোনো লস হয়নি, এটা হচ্ছে খুব ভালো ভোল্টেজ রেগুলেশন। আর পুরো ভোল্টেজ রেগুলেশন মানে কি, প্রতিমধ্যে ট্রান্সমিশন লাইনে লস হয়ে গেছে, ওয়েস্ট হয়ে গেছে। এটা হচ্ছে যদি পাওয়ার ফ্যাক্টরটা কমে যায় তখন এই ঘটনা ঘটে, এটাকে বলে পুয়ার ভোল্টেজ রেগুলেশন। আচ্ছা 5 নাম্বারটা দেখেন রিডিউস হ্যান্ডলিং ক্যাপাসিটি অফ সিস্টেম। এটা হচ্ছে থিওরিটিক্যাল, যে the lagging power factor reduces the handling capacity of the all of the equipments of the system. It is because reactive component of current prevents the full utilization of installed capacity. রিঅ্যাকটিভ কম্পোনেন্ট যেটা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন, রিঅ্যাকটিভ কম্পোনেন্ট কোথায় দেখতে পাচ্ছেন বলেন তো? প্রথম যে ট্রায়াঙ্গেলটা 6.1 কারেন্টের রিঅ্যাকটিভ কম্পোনেন্ট কোনটা এখান থেকে বলেন তো? আই সাইন ফাই, তাই না? এই আই সাইন ফাইটা হচ্ছে আমাদের ওই হ্যান্ডলিং ক্যাপাসিটি যেটা সেটা কমিয়ে দেয়, সেটা এখানে বলছে। আচ্ছা তাহলে ডিসঅ্যাডভান্টেজ অফ লো পাওয়ার ফ্যাক্টরটা আপনারা খুব ইম্পর্টেন্ট আপনাদের ফাইনালের জন্য, এটা একটু ইম্পর্টেন্ট। এরপর আরো একটা খুব টপিক লিখতে হবে না স্যার? হ্যাঁ ডিসঅ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ এটা পরীক্ষায় যদি আসে এটা হ্যাঁ, শুধু টপিক লিখতে হবে না, শুধু টপিক টপিক মানে বিস্তারিত লিখতে হবে না। বিস্তারিত একটু লিখতে হবে, লিখতে হবে। তাই না? ম্যাথমেটিক্যাল ইকুয়েশনস ওয়েট আচ্ছা ওকে, তাহলে আমরা একটু কজেস অফ লো পাওয়ার ফ্যাক্টরটা পেমেন্ট করে ছেড়েছি নাকি একটু wait করুন। আচ্ছা লো পাওয়ার ফ্যাক্টরের প্রধান কারণ হচ্ছে লোডের নেচার। ইন্ডাকটিভ লোড হলে পাওয়ার ফ্যাক্টর কমে যাবে, ক্যাপাসিটিভ লোড হলে পাওয়ার ফ্যাক্টর বেড়ে যাবে। এটা হলো প্রধান কারণ, এটা আমাদের কোনো হাত নেই। আমরা যা করতে পারি পাওয়ার ফ্যাক্টরটাকে আমরা বাড়িয়ে দিতে পারি। কিভাবে বাড়াবো? এটা হচ্ছে পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভমেন্ট, এটাও খুবই ইম্পর্টেন্ট আপনাদের ফাইনালের জন্য, এটা আমরা নেক্সট ক্লাস থেকে স্টার্ট করব। তার আগে লো পাওয়ার ফ্যাক্টরের কারণগুলো হচ্ছে লোডগুলো যদি ইন্ডাকটিভ হয় তাহলে পাওয়ার ফ্যাক্টর কমে যাবে, সেটা হলো এই যে 1 নম্বর পয়েন্ট বলছি। তারপর কি কি ধরনের লোড আছে দেখেন, আর্ক ল্যাম্পস মানে এক ধরনের ল্যাম্প, আর্ক ল্যাম্প, তারপরে ইলেকট্রিক ডিসচার্জ ল্যাম্প, ইন্ডাস্ট্রিয়াল হিটিং ফার্নেসেস, এগুলো হচ্ছে এই যে লোডগুলো ইউজ করা হয় এগুলো হচ্ছে লো পাওয়ার ফ্যাক্টর। ঠিক আছে ওকে, তাহলে এইটুকুই আজকে থাক। আগামী দিন থেকে আমরা পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভমেন্ট ভিডিও লেকচার করব।